আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের এতে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগের গঠন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো শুরুতেই একটা প্রশ্ন আমাদের মনে জাগে, যেটা হচ্ছে আমরা কি কখনো পৃথিবীর ভূ অভ্যন্তরের ভিতরে প্রবেশ করতে পারবো, কিংবা আমরা কি কখনো পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবো? তো এই যে প্রশ্নের যে উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে না। আমরা কখনোই পৃথিবীর ভূ অভ্যন্তর বা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছে সেখানের থেকে প্রত্যক্ষভাবে মানে তথ্য আহরণ করে নিয়ে আসতে কিন্তু আমরা পারবো না। অর্থাৎ আমাদের বর্তমান শতাব্দীতে বা আমাদের বর্তমানেতে আমাদের কাছে এমন কোনো টেকনোলজি নেই, বা আমরা এমন কোনো টেকনোলজির এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারিনি যেটার মাধ্যমেতে আমরা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারি। তো তার যে প্রধান যে কারণটা কেন আমরা পারি না, তার প্রধান কারণটাই কিন্তু এখানে প্রথমেতেই শুরুতেই কিন্তু বলা হয়েছে যে পৃথিবীর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কত না 6371 কিলোমিটার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে চাই, তাহলে আমাদেরকে এই 6371 কিলোমিটার একটা সুড়ঙ্গ পথ তৈরি করতে হবে। যে সুড়ঙ্গ পথের মধ্যে আমরা যদি যাই, তাহলে আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবো। কিন্তু বাস্তবেতে এইরকম 6371 কিলোমিটারের একটা সুড়ঙ্গ পথ তৈরি করা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে, সেটা কোনোভাবেই পসিবল নয়। তো সেই কারণেতে কিন্তু আমরা পৃথিবীর যে ভূ অভ্যন্তর, সেই ভূ অভ্যন্তরেতে প্রবেশ করতে পারবো না, কিংবা আমাদের যে পৃথিবীর যে কেন্দ্র আছে সেই কেন্দ্র পর্যন্ত কিন্তু যেতে পারবো না। এবং এর যে কারণ, সেই কারণটা মধ্যে যেটা সব থেকে দুটো যে বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে কি না, প্রচণ্ড পরিমাণ যে চাপ, সেই চাপ এবং ভূ অভ্যন্তরে যে তাপ, এক্সেসিভ যে তাপ, এই চাপ এবং তাপ এটাই কিন্তু আমাদের পথের কিন্তু একটা প্রধান বাধা হয়ে দাঁড়াবে। এবং সেই বাধাকে অতিক্রম করে কিন্তু আমরা কখনোই পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবো না। কারণ আমাদের কাছে সেই যন্ত্রপাতি নেই, যে যন্ত্রপাতি পৃথিবীর যে ভূ অভ্যন্তরের যে এক্সেসিভ যে প্রেশার, সেই প্রেশারকে সহ্য করে সেই যন্ত্রপাতি কার্যক্ষমতা বজায় রাখতে পারবে, কিংবা মানুষের যে শরীর, সেই শরীর এত চাপকে কিন্তু কোনোভাবেই কিন্তু সহ্য করতে পারবে না। যেটা পৃথিবীর যত আমরা কেন্দ্রের কাছে যেতে চাইব, তত যেটা পৃথিবীর আমাদের ওপরেতে প্রেশারটা যেটা দেবে। তো যদি ধরো আমি তর্কের খাতিরে আলোচনার সাপেক্ষে যদি ধরেও নিই যে আমরা নয় কোনোভাবে কোনো যন্ত্রপাতির সাহায্যে আমরা সেই যন্ত্র আবিষ্কার করে ফেললাম, যে যন্ত্রটা বা আমরা এই এক্সেসিভ প্রেশারের বিরুদ্ধে গিয়ে আমরা কাজ করাতে পারবো। কিন্তু তারপরেও একটা বাধা কিন্তু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে তাপ। যত আমরা পৃথিবীর ভূ অভ্যন্তরেতে প্রবেশ করব, তত কিন্তু আমাদের পথে আর একটা বাধা হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে পৃথিবীর ভূ অভ্যন্তরের যে তাপ। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে যে ম্যাগমাটা উঠে আসে, এই ম্যাগমাটা কিন্তু হচ্ছে গিয়ে সেই গলিত শিলা বা যে খনিজ পদার্থ, বা যে পদার্থটা দিয়ে কিন্তু পৃথিবী তৈরি হয়েছে, সেই পদার্থটাই কিন্তু ম্যাগমা রূপে মাঝে মধ্যেই অগ্নুৎপাতের মাধ্যমেতে উঠে আসে। তো সেটা কিন্তু ভীষণ রকম টেম্পারেচারেতে থাকে, অর্থাৎ সেখানেতে পদার্থ গলিত অবস্থাতে থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের পৃথিবীর উপরেতে যে সমস্ত ধাতুগুলো রয়েছে, বা পৃথিবীতে যে সমস্ত ধাতুগুলো পাওয়া যায়, সেই ধাতু দিয়ে নির্মিত যে কোনো যন্ত্রপাতি কিন্তু ওই এক্সেসিভ হিটেতে যখন গিয়ে পৌঁছাবে, তখন সেটা কিন্তু গলে যাবে। তাই প্রচণ্ড পরিমাণেতে চাপ এবং তাপ যেটা রয়েছে পৃথিবীর ভূ অভ্যন্তরে, তাকে ফেস করে কখনোই কিন্তু আমরা এখনও পর্যন্ত আমরা কিন্তু এই 6371 কিলোমিটারের একটা সুড়ঙ্গ পথ তৈরি করে আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কিন্তু কোনোভাবেই যেতে পারবো না। তো এটা গেল। এবারেতে আমরা তাহলে জানলাম কি করে? এটা আমাদের মনে একটা দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে আমরা তাহলে এত বিষয় জানলাম কি করে? আমরা তো জানি যে পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগটা কীরকম, কী ব্যাপার, কিছুটা ধারণা আমাদের রয়েছে। এই তথ্যগুলো আসলো কি করে? সেই তথ্যগুলো কিন্তু যে সোর্স আছে, তার মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে প্রত্যক্ষভাবে আমরা পেয়েছি, কিছু আছে পরোক্ষভাবে আমরা পেয়েছি। এবং সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় করে ভূবিজ্ঞানীরা আমাদের সামনেতে একটা মোটামুটিভাবে একটা চিত্র তুলে ধরেছে, যেটার মাধ্যমেতে আমরা বুঝতে পারি যে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরটা এই ধরনের অবস্থাতে রয়েছে। এবং সেই যে সোর্সগুলো আছে, সেই সোর্সগুলোর মধ্যে দেখো রয়েছে ভূমিকম্পীয় তরঙ্গের গতিবিধি, শিলার ঘনত্ব, ভূ অভ্যন্তরে উষ্ণতা, চাপ, এইগুলো। তো এই সোর্সগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই সোর্সগুলোর ওপরেতে ভিত্তি করে আমাদের যে পৃথিবীর যে ভূ অভ্যন্তর, সেই ভূ অভ্যন্তরেতে তিনটে স্তর
ভূবিজ্ঞানীরা চিহ্নিত করেছেন প্রধান তিনটে স্তর। অর্থাৎ যদি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাওয়া যায় তাহলে এই তিনটে স্তর আমরা পেয়ে থাকি বা আমরা পাবো, যদি আমাদের কাছে অদূর ভবিষ্যতে যদি এরকম কোনো টেকনোলজি আমরা যদি আবিষ্কার করতে পারি যার মাধ্যমে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারা যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এই তিনটে স্তরের মধ্য দিয়েই কিন্তু পৃথিবীর কেন্দ্রতে গিয়ে পৌঁছাবো। এবং সেই যে তিনটে স্তর তার মধ্যে প্রথম যেটা স্তর আছে সেটা হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট, তারপরে আছে গুরুমণ্ডল বা ম্যান্টেল, এবং তারপরে আছে কেন্দ্রমণ্ডল বা কোর। তো এই তিনটে স্তরেতে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ কিন্তু গঠিত হয়েছে। তো এর পরেতে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে উৎস, অর্থাৎ এই যে তিনটে স্তর যে আমরা জানতে পারলাম সেটা কিভাবে পারলাম, বা আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরের যে চিত্রটা আমাদের সামনে ভূবিজ্ঞানীরা তুলে ধরেছেন সেই চিত্রটা তারা কিভাবে তুলে ধরেছেন। এই যে সোর্সগুলো যেগুলো রয়েছে, এই ভূমিকম্পীয় তরঙ্গ, শিলার ঘনত্ব বা ভূ অভ্যন্তরে উষ্ণতা, চাপ, এই যে সোর্স মানে তথ্যের যে সোর্সগুলো এগুলো তারা পেলেন কিভাবে, তো সেটা এবারে আমরা দেখে নেব। দেখো যে ভূ অভ্যন্তর সম্পর্কে যে তথ্যের যে উৎস, সেই তথ্যের উৎসকে দুটো ভাগেতে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ সোর্স মানে প্রত্যক্ষ উৎস, অর্থাৎ যেটা কিনা আমরা ডাইরেক্টলি পেয়ে থাকি, এবং আর একটা রয়েছে পরোক্ষ। তো প্রথমে আমরা প্রত্যক্ষ সোর্সগুলোকে নিয়ে আলোচনা করি। তো প্রত্যক্ষ সোর্সের মধ্যে আছে দেখো খনি, অগ্নুৎপাত এবং সমুদ্রগর্ভে ড্রিলিং, এই তিনটে আছে প্রত্যক্ষ উৎসের মধ্যে পড়ছে। তো খনির যে ব্যাপারটা আছে দেখো যে আমাদের পৃথিবীতে কিন্তু খনিজ পদার্থ আহরণ করার জন্য কিন্তু ছোট বড় বিভিন্ন মাপের কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন খনিজ পদার্থকে আহরণ করার জন্য কিন্তু খনি অঞ্চল তৈরি হয়েছে। এবং পৃথিবীতে যত খনি অঞ্চল রয়েছে সেই খনি অঞ্চলগুলোর মধ্যে পৃথিবীর সবথেকে যে গভীরতম যে খনি অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে একটা সোনার খনি, যেটা কিনা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এবং তার নাম হচ্ছে রবিনসন দ্বীপ। এবং তার যে গভীরতা সেই গভীরতাটা কত, 3 থেকে 4 কিলোমিটার। এটাই হচ্ছে কি আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সবথেকে গভীরতম খনি অঞ্চল। তো এই যে খনি অঞ্চল, এই খনি অঞ্চলেতে যে সমস্ত শ্রমিকরা কাজ করে বা এই খনি অঞ্চলগুলো থেকে যখন খনিজ পদার্থ উত্তোলন করে নিয়ে আসা হয় সেগুলো থেকেও কিন্তু কম বেশি কিন্তু পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে কিন্তু তথ্য পাওয়া যায়। তারপরে আরেকটা যেটা রয়েছে দেখো খুবই কমন যেটা, সেটা হচ্ছে অগ্নুৎপাত। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে সমস্ত আগ্নেয়গিরি রয়েছে বা শিলাস্তরের বা ভূত্বকের যে সমস্ত দুর্বল অংশগুলো রয়েছে সেই সমস্ত অংশগুলো থেকে কি হয়, মাঝে মধ্যেই অগ্নুৎপাত হয়। এবং সেই অগ্নুৎপাত হওয়ার সময়তে কি হয়, সেখান থেকে ভূ অভ্যন্তরের থেকে ম্যাগমাটা বেরিয়ে আসে। তো এই ম্যাগমাটা কি, ম্যাগমাটা আর কিছুই নয় যে ভূ অভ্যন্তরের মধ্যে যে শিলা বা যে পদার্থটা যেটা রয়েছে সেগুলো গলিত অবস্থা প্রাপ্ত হয়েছে, অর্থাৎ এতটাই তাপ যে সেখানেতে সেটা কঠিন অবস্থাতে কিন্তু নেই, মানে গলিত বা অর্ধ তরল অবস্থাতে কিন্তু সেটা রয়েছে। তো সেই ম্যাগমাটা কিন্তু বেরিয়ে আসে এই অগ্নুৎপাত হওয়ার সময় আগ্নেয়গিরি জ্বালামুখ বা ভূত্বকের কোনো দুর্বল ফাটল দিয়ে। এবং এই ম্যাগমাটা আমাদের কাছে সেই জিনিসটা জানান দেয় বা সেইটা একটা প্রত্যক্ষ প্রমাণ হিসেবে যে কাজ করে কি না, আমাদেরকে বুঝতে সাহায্য করে যে পৃথিবীর ভূ অভ্যন্তরের মধ্যেতে কিন্তু এই রকমই পদার্থ কিন্তু রয়েছে, যে পদার্থটা কিন্তু এই ম্যাগমা সেইটাই কিন্তু পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে উঠে আসছে, এবং যেটা থেকে আমরা কিন্তু একটা ধারণা লাভ করতে পারি যে পৃথিবীর ভূ অভ্যন্তরেতে কিন্তু এই রকম পদার্থ দিয়েই কিন্তু তৈরিটা রয়েছে। আর কি আছে, আরেকটা রয়েছে সমুদ্রগর্ভে ড্রিলিং, অর্থাৎ বিভিন্ন সময় বিজ্ঞানীরা আমাদের কাছে বর্তমানেতে যেটুকুনি মাত্র টেকনোলজি রয়েছে তার মাধ্যমেতে যতটা সম্ভব পারা যায় গভীর গর্ত খোলার চেষ্টা করা হয়েছে, এবং সেটার মাধ্যমেতে পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য আহরণ করার চেষ্টা করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন জায়গাতে সমুদ্রেতে ড্রিলিং বা করা হয়, এবং আমাদের পৃথিবীতে যে কৃত্রিম যে গর্তগুলো তৈরি করা হয়েছে ড্রিলিংয়ের মাধ্যমে, তার মধ্যে সবথেকে যে গভীরতম যে গর্তটা রয়েছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম রাশিয়ার সংলগ্ন কোলা উপদ্বীপে এই গর্তটাকে খোলা হয়েছে, এবং এটার গভীরতা হচ্ছে কি প্রায় 12 কিলোমিটার। তো এই 12 কিলোমিটার গর্ত এটা এখনো পর্যন্ত আমাদের ভূপৃষ্ঠের ওপরেতে মানে কৃত্রিমভাবে খোঁড়া সবথেকে ডিপেস্ট মানে হোল যেটাকে বলবো আমি, তো সেইটা। তো এর মাধ্যমেতেও কিন্তু পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু ভূবিজ্ঞানীরা আরোহণ করার চেষ্টা করে চলেছেন যতটা সম্ভব পারা যায়। কিন্তু দেখো পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে গেলে কিন্তু 6371 কিলোমিটারের মতন গর্ত তোমাকে খুঁড়তে হবে। তো সেইখানেতে কিন্তু এই 12 কিলোমিটারের গর্ত মানে বুঝতেই পারছো যে কতটা সামান্য। কিন্তু আমাদের কাছে যতটা সম্ভব টেকনোলজি রয়েছে এর বেশি কিন্তু আমরা এখনও যেতে পারিনি।
গর্তটা কিন্তু এই পর্যন্ত এসেই কিন্তু স্টপ করে দিতে হয়েছে। কারণ যেটা আমি আগেও বললাম যে যদি আমরা এই কাজটাকে করতে শুরু করে দিই তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে দেখতেই পাবো যে তাপ বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রেশারটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই অতিরিক্ত পরিমাণ তাপ এবং তার সঙ্গে অতিরিক্ত পরিমাণ যে প্রেশার, সেই প্রেশারকে প্রোটেক্ট করে সেই প্রেশারের বিরুদ্ধে গিয়ে, তাপের বিরুদ্ধে গিয়ে কিন্তু কাজ করা টোটালি কিন্তু ইম্পসিবল ব্যাপার। তো সেই জন্যই কিন্তু এই 12 কিলোমিটার গর্ত খোলার পরেতেই কিন্তু সেটাকে স্টপ করে দিতে বাধ্য হয়েছে বিজ্ঞানীরা। তার কারণ আর বেশি খোঁড়া যাচ্ছে না, কারণ প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তো এইটার যতদূর খোঁড়া হয়েছে তার মাধ্যমেতেও যথেষ্ট তথ্য ভূবিজ্ঞানীদের কাছেতে উঠে এসছে এবং তার মাধ্যমেতেও কিন্তু আমরা আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে কিছুটা ধারণা করতে পারি। এরপরেতে আসছে পরোক্ষ উৎস, অর্থাৎ ইনডাইরেক্ট কিছু সোর্স আছে, সেই সোর্সগুলো থেকেও কিন্তু ভূবিজ্ঞানীরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য আরোহণ করেছেন। এবং সবার প্রথমেতে যেটা রয়েছে দেখো যে পৃথিবীর ঘনত্ব। তো পৃথিবীর যে ঘনত্ব দেখো বলছে যে পৃথিবীর ঘনত্ব 5.5 গ্রাম পার ঘনসেমি। এটা হচ্ছে পৃথিবীর যে গড় যে ঘনত্ব, সেই গড় ঘনত্বটা। এবং আরেকটা জিনিস দেখো এখানে রয়েছে যে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পায়। অর্থাৎ আমি যে ভূপৃষ্ঠ থেকে যদি কেন্দ্রের দিকে যাই তাহলে কি হবে না, যে পদার্থগুলো আছে সেই পদার্থ যেগুলো দিয়ে পৃথিবীর ভূ অভ্যন্তরটা তৈরি হয়েছে, সেই পদার্থের ঘনত্বগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ পৃথিবীর যে কেন্দ্রেও, যত আমি পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে থাকবো তত কী হবে, ভারী পদার্থ মানে ঘনত্বযুক্ত যে পদার্থগুলো, সেই পদার্থগুলো কিন্তু তত কেন্দ্রের দিকে বেশি জমা হতে থাকবে। একটা ছোট্ট একটা সুন্দর উদাহরণ দিয়ে যদি আমি ব্যাপারটাকে বুঝি তাহলে দেখো বুঝতে পারবে তোমরা সবাই যে আমি যদি 1 গ্লাস জল নিলাম, একটা কাঁচের গ্লাসেতে, একটা মোটামুটি বড় কাঁচের গ্লাসেতে আমি 1 গ্লাস জল নিলাম। সেই জলের মধ্যেতে আমি 3টে উপাদান দিলাম, কিছু নুড়ি দিলাম, মানে খুব বড়ও না খুব বেশি না, মোটামুটি মাঝারি সাইজে কিছু নুড়ি দিলাম, কিছু বালি দিলাম এবং তার সঙ্গে কিছু কাদা আমি দিয়ে দিলাম। এবার সেগুলোকে আমি গুলিয়ে দিলাম। এবার দিলে দেখা যাবে যখন জলটা আস্তে আস্তে থেঁতাবে তখন দেখবে যে বড় আকারের যে সমস্ত নুড়ি খণ্ডগুলো যেগুলো রয়েছে সেগুলো জলের একদম নিচে সঞ্চিত হবে। তারপরেতে কী হবে, বালিগুলো সঞ্চিত হবে এবং তারপরেতে দেখবে কাদার স্তরটা পরে সঞ্চিত হবে। তো এটা থেকে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে তুলনামূলক যে পদার্থগুলো ভারী সেগুলো তুলনামূলক নিচের দিকে সঞ্চিত হয়, আর হালকা পদার্থগুলো আস্তে আস্তে উপরের দিকে সঞ্চিত হয়। তো পৃথিবীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, কারণ জন্মলগ্নে পৃথিবী যখন ছিল তখন গলিত উত্তপ্ত অবস্থায় ছিল, আস্তে আস্তে ঠান্ডা হয়েছে এবং ঠান্ডা হওয়ার ফলেতে কি হয়েছে, পৃথিবীর যে ভারী যে সমস্ত পদার্থগুলো আছে সেই সমস্ত পদার্থগুলো আস্তে আস্তে পৃথিবীর কেন্দ্রের দিকে সঞ্চিত হয়েছে বা কেন্দ্রের দিকে চলে গেছে, এবং হালকা যে সমস্ত পদার্থ যেগুলো রয়েছে সেই সমস্ত পদার্থগুলো পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছিতে এসে অবস্থান করছে। তো এইরকমভাবেই কিন্তু পৃথিবীটা তৈরি হয়েছে এবং সেই কারণেই কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত আমি কেন্দ্রের দিকে যেতে থাকবো তত কিন্তু পদার্থের ঘনত্ব কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এর থেকে কিন্তু এটা ধারণা করা যেতেই পারে যে পৃথিবীর ভূ অভ্যন্তরটা মানে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে তুলনামূলকভাবে ভারী পদার্থগুলো দিয়ে তৈরি হয়েছে। এরপরে দেখো উষ্ণতা, ভূ অভ্যন্তরের উষ্ণতা। তো আমাদের পৃথিবী পৃষ্ঠের গড় যে তাপমাত্রা সেটা হচ্ছে কত না 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ভূ অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সাথে সাথে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের পৃথিবীর যে উষ্ণতা, অর্থাৎ ভূপৃষ্ঠের গড় টেম্পারেচার হচ্ছে কি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ভূপৃষ্ঠ থেকে যত আমি নিচে যাব প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে নিশ্চয়ই ভেবে দেখো যে যে কোলা উপদ্বীপে যে কৃত্রিম গর্তটা তৈরি করা হয়েছে 12 কিলোমিটার, বা রবিনসন দ্বীপের যে খনি অঞ্চলটা রয়েছে সেইখানেতে 3 থেকে 4 কিলোমিটার গভীরতাতে যে শ্রমিকরা কাজ করে তাদেরকে কতটা হিট বা তাপমাত্রা সহ্য করে কিন্তু কাজ করতে হয়। এরপরে দেখো 3 নম্বরে বলছে ভূ অভ্যন্তরের চাপ। তো এটাও ঠিক তাই যে ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু চাপের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকে। যত আমি গভীরে যেতে থাকবো তত কিন্তু চাপ বাড়তে থাকবে এবং সেটা কিন্তু এক্সেসিভ চাপ হবে, যে প্রেশার কিন্তু মানুষের শরীর কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারবে না, আর যে কারণেতেই কিন্তু যাওয়া সম্ভব নয়। কারণ তাপও যেরকম সহ্য করতে পারবে না, যেখানেতে লোহা বা নিকেলের মতন পদার্থ যেখানেতে গলে যাচ্ছে তো সেখানেতে মানুষের শরীর তো কোনোভাবেই টিকবে না। তো সেখানেতে তো যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। তাই এক্সেসিভ তাপের বিরুদ্ধে গিয়েও আমরা যেতে পারবো না, আবার যে প্রেশারটা রয়েছে সেই প্রেশারটাও সহ্য করতে পারবো না। আর একটা যেটা রয়েছে দেখো ভূমিকম্প তরঙ্গ। তো ভূমিকম্প যখন হয়
পৃথিবীর ভূ অভ্যন্তরে যখন ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের যে তরঙ্গগুলো সেগুলো কি হয় না, সিসমোগ্রাফ নামক যে যন্ত্রটা আছে সেই যন্ত্রতে ধরা পড়ে, এবং সেই যে তরঙ্গের যে গতিবিধি, সেই গতিবিধিটাকে লক্ষ্য করে ভূবিজ্ঞানীরা কিন্তু পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে কিন্তু ধারণা করেছে। দেখো যে বলছে এখানেতে যে ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। ভূমিকম্পের যে দুটো খুব ইম্পর্ট্যান্ট যে তরঙ্গ আছে, অর্থাৎ পি তরঙ্গ এবং এস তরঙ্গ, মানে প্রাইমারি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ। তো পি তরঙ্গ কি হয়, কঠিন এবং তরল দুটো মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু যেতে পারে, আর এস তরঙ্গ মানে কিন্তু শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে, তরল বা অর্ধ তরল যে মাধ্যম হয় সেই মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু যেতে পারে না। এবার এই দুটো তরঙ্গ যখন সৃষ্টি হয় ভূমিকম্পের সময়, তার গতিবিধি দেখলেই বোঝা যায় যে পি তরঙ্গ যেহেতু কঠিন এবং তরল পদার্থের মধ্য থেকে আসছে, তাহলে ও চলে আসতে পারে। কিন্তু এস তরঙ্গ যেখানে যেখানেতে তরল মাধ্যম পাচ্ছে, পৃথিবীর ভূ অভ্যন্তরে যেখানে যেখানে তরল মাধ্যম পাচ্ছে সেখানে সেখানে কিন্তু এস তরঙ্গ অস্তিত্ব দেখতে পাওয়া যায় না। কঠিন মাধ্যমগুলোর মধ্যেই কিন্তু এস তরঙ্গের গতিবিধিটা লক্ষ্য করতে পারা যায়। তো এর থেকে কিন্তু ভূবিজ্ঞানীরা ধারণা করেছেন যে পৃথিবীর ভূ অভ্যন্তরের ভিতরেতে তরল এবং কঠিন এইরকমভাবেই কিন্তু মানে তৈরি হয়েছে। তো এরপরেতে আমরা যে জিনিসটা জানবো যে আমরা যে তিনটে যে স্তর আমরা যে পেয়েছি, আমরা জানি যে তিনটে যে স্তর, ভূত্বক মানে ক্রাস্ট, গুরুমণ্ডল ম্যান্টেল এবং কেন্দ্রমণ্ডল বা কোর, এই তিনটের সম্পর্কে এবার আমরা জেনে নেব যে এই যে তিনটে যে স্তর আছে, এই তিনটে স্তর কি কি পদার্থ দিয়ে তৈরি বা এর যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা জানবো। তো ভূত্বক যেটা ক্রাস্ট, তো ভূত্বক হচ্ছে পৃথিবীর সবচেয়ে উপরের স্তর, অর্থাৎ এইটা একদম উপরের যে তিনটে যে স্তর আছে সেই তিনটে স্তরের সব থেকে উপরের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে ভূত্বক, যেটার গভীরতা কত না, গড় গভীরতা হচ্ছে 30 কিলোমিটার, এবং মহাদেশের নিচে 60 কিলোমিটার এবং মহাসাগরের নিচে 5 থেকে 12 কিলোমিটারের মতন এর গভীরতাটা হয়। আর এর দুটো উপবিভাগ রয়েছে, যে মহাদেশীয় ভূত্বক যাকে সিয়াল বলে এবং মহাসাগরীয় ভূত্বক যাকে সীমা বলে। তো এই যে সিয়াল এবং সীমা সেটা কী কারণেতে বলে সেটা আমি আসছি পরে। আর ঘনত্ব, ভূত্বকের ঘনত্ব কত না 2.2 গ্রাম থেকে 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর উপাদানটা কি কি আছে, সিলিকা, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম। আর এই সিলিকা আর অ্যালুমিনিয়াম, এই যে সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি আমাদের মহাদেশীয় ভূত্বক, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে সিয়াল। এই যে সিলিকার এসআই আর অ্যালুমিনিয়ামের এএল, এটাকে দিয়ে বলা হয় হচ্ছে সিয়াল। আর মহাসাগরীয় ভূত্বক কি দিয়ে তৈরি না, মহাসাগরীয় ভূত্বক হচ্ছে সিলিকা আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। মহাসাগরীয় ভূত্বকেতে কিন্তু অ্যালুমিনিয়াম পাওয়া যায় না, তো সেই জন্য সিলিকা এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, সেই জন্য সিলিকার এসআই আর ম্যাগনেসিয়ামের এই এম বা এমজি এখানে আছে, ম্যাগনেসিয়ামের রাসায়নিক সংকেতটা হচ্ছে এমজি, তো সেটাকে কনভার্ট করে এ করে নিয়ে সুবিধার জন্য সেটাকে সীমা বলা হয়। তো এইটা কিন্তু মনে রাখতে হবে। মহাদেশীয় ভূত্বক যার নাম হচ্ছে সিয়াল, যেটা তৈরি হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে, এবং মহাসাগরীয় ভূত্বক যেটার নাম হচ্ছে সীমা, যেটা তৈরি হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম দিয়ে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখবো যে মহাসাগরীয় যে ভূত্বক অর্থাৎ সিয়াল কিন্তু তুলনামূলকভাবে কিন্তু হালকা, সেই জন্যই এটা সব থেকে উপরে। আর মহাসাগরীয় ভূত্বক সীমা এটা কিন্তু তুলনামূলকভাবে ভারী, মানে সেই কারণেতে এটা এই মহাদেশীয় ভূত্বকের নিচে অবস্থান করে। এরপরেতে কি আছে না, এটা শিলা, অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে ভূত্বক যেটা রয়েছে এই ভূত্বকেতেই কিন্তু যে তিন প্রকার শিলা আমরা জানি, কি কি না, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এই শিলার অস্তিত্বটা কিন্তু এই ভূত্বকেতেই দেখতে পাওয়া যায়। আমরা যখন গুরুমণ্ডলেতে প্রবেশ করব আস্তে আস্তে বা কেন্দ্রমণ্ডলেতে যখন যাব, তখন কিন্তু পদার্থকে আমরা মানে গলিত অবস্থায় পেতে থাকবো, মানে অর্ধ তরল থেকে আস্তে আস্তে গলিত অবস্থাতে চলে যেতে থাকবে, এবং সেখানেতে কিন্তু শিলার অস্তিত্বটা কিন্তু আমরা পাবো না। সেখানে খনিজ পদার্থগুলো কিন্তু গলিত অবস্থাতে কিন্তু অবস্থান করে। তো সেই জন্য মানে ভূত্বকেতে শিলার অস্তিত্ব থাকার জন্যে কি হয় না, এই মহাদেশীয় যে ভূত্বকটা তৈরি হয়েছে এটা মানে সিয়াল গ্রানাইট শিলা দিয়ে তৈরি হয়েছে, এবং মহাসাগরীয় যে ভূত্বক অর্থাৎ সীমা এটা ব্যাসল্ট শিলা দিয়ে কিন্তু তৈরি হয়েছে। তো এই দুটো শিলা দিয়ে কিন্তু আমাদের এই পৃথিবীর যে ভূত্বক আছে সেই ভূত্বক কিন্তু তৈরি। আর একটা জিনিস যেটা এখান থেকে একটু জেনে রাখতে হবে, এই যে শিলামণ্ডলটা কি, যেটা আমি আগেই বললাম যে ভূত্বকেতে যেহেতু শিলার অস্তিত্ব রয়েছে, ভূত্বকটাই কঠিন হয়েছে, অর্থাৎ আমাদের পৃথিবীর যে উপরিপৃষ্ঠ যেটাকে ভূত্বক আমরা বলছি, সেই ভূত্বকটাই কিন্তু আস্তে আস্তে তাপ বিকিরণ করে সেই আদিকালে যখন পৃথিবী যখন জন্ম হয়েছিল, সেই গলিত অবস্থা থেকে যখন পৃথিবী আস্তে আস্তে তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে, তখন কিন্তু এই ভূত্বকটা সবার প্রথমেতে ঠান্ডা হয়, মানে একদম উপরিপৃষ্ঠটা অর্থাৎ এই উপরিপৃষ্ঠটা কিন্তু সবার আগে ঠান্ডা হয়েছিল,
সেই জন্য ভূত্বকেতে শিলার অস্তিত্ব দেখতে পাওয়া যায়। এবং গুরুমণ্ডলের উপরি অংশটা, অর্থাৎ আমাদের যে গুরুমণ্ডল, সেই গুরুমণ্ডলের একদম উপরি যে অংশটা আছে, অর্থাৎ এই জায়গাটাতে একদম, যেটাকে আমরা অ্যাস্থেনোস্ফিয়ার বলি, গুরুমণ্ডলের যে উপরি যে অংশটা যেটা রয়েছে, সেই একদম অ্যাস্থেনোস্ফিয়ারের একদম উপরি অংশটাতে একেবারে শিলা কিছুটা অর্ধ গলিত অবস্থায় থাকে, পুরোপুরি গলিত যায় না, মানে গলছে এরকম, মানে শক্তও নেই আবার পুরোপুরি গলেও যায়নি, এরকম একটা অর্ধ তরল অবস্থাতে একটা অবস্থায় থাকে। তো এইটাকে একসঙ্গে নিয়ে বলা হয় হচ্ছে শিলামণ্ডল। এরপরে আসছে গুরুমণ্ডল বা ম্যান্টেল। তো গুরুমণ্ডল আর ম্যান্টেল হচ্ছে কি ভূত্বক আর কেন্দ্রমণ্ডলের মাঝের স্তর, আর এর গভীরতা ভূত্বকের নিচ থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। আর এর যে উপবিভাগ যেটা রয়েছে সেটা দুটো, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল যাকে ক্রোফেসীমা বলে, আর অন্তঃগুরুমণ্ডল যাকে নিফেসীমা বলে। কেন বলে সেটা আমি আসছি। আর এর উষ্ণতা কত দেখো, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে বুঝতেই পারছো যে এই এক্সেসিভ হিট 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কোনোভাবেই মানুষের শরীরের পক্ষে তো সহ্য করা সম্ভব নয়। ইভেন আমাদের পৃথিবীর ওপরেতে কোনো ধাতু এমন নেই যে ধাতু কিন্তু এই 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে সহ্য করে মানে সচল থাকতে পারে। তো সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত সেই যন্ত্রের আবিষ্কারই হয়নি যে যন্ত্র এই এক্সেসিভ লেভেলের হিটকে সহ্য করে তার স্বাভাবিক কার্যক্ষমতা কিন্তু রাখতে পারে। এবং এর ঘনত্ব কত, 3.4 গ্রাম থেকে 5.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর এই উপাদান কি, বহিঃগুরুমণ্ডল বা ক্রোফেসীমার উপাদান হচ্ছে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। আর অন্তঃগুরুমণ্ডলের বা নিফেসীমার উপাদান কি, নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। এখানে লক্ষ্য করো ভালো করে যে এই যে বহিঃগুরুমণ্ডল যাকে ক্রোফেসীমা আমরা বলছি, এরতে ক্রোমিয়াম আছে। তো এখানেতে ক্রোমিয়াম পাওয়া যায়। আর এই যে অন্তঃগুরুমণ্ডল বা নিফেসীমা, এখানেতে নিকেল পাওয়া যায়। বাকি তিনটে উপাদান কিন্তু দুটোতেই কমন, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম ক্রোফেসীমাতেও পাওয়া যায়, আর লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম নিফেসীমাতেও কিন্তু পাওয়া যায়। শুধু ডিফারেন্সটা কোথায়, এখানে হচ্ছে ক্রোমিয়াম, এখানে বানানটা একটু ভুল আছে, এইটা ক্রোমিয়াম বানানটা। তো এইখানেতে ক্রোমিয়াম পাওয়া যায় আর এখানেতে নিকেল পাওয়া যায়। তো সেই কারণেতে কিন্তু দেখো এর যে এই যে রাসায়নিক যে সংকেতগুলো রয়েছে, এইগুলোকে একত্রিত করে বলা হয় যে ক্রোফেসীমা। গুরুমণ্ডলের যে উপাদান, সেই উপাদানগুলোকে, এই আদ্যক্ষরগুলোকে নিয়ে তৈরি হয়েছে ক্রোফেসীমা। আর এই অন্তঃগুরুমণ্ডল যেটাকে নিফেসীমা বলে, তার যেহেতু প্রধান উপাদান নিকেল, তো সেই জন্য এটাকে নিফেসীমা বলে। আর এই যে লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, আর এটাতেও লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম তিনটাতেই কমন। তো সেইটা এই উপাদানগুলোর জন্যই কিন্তু এই দুটোর নাম আলাদা আলাদা হয়েছে, ক্রোফেসীমা আর নিফেসীমা। এরপরেতে আসছে আমাদের কেন্দ্রমণ্ডল। এবং কেন্দ্রমণ্ডল কি না, গুরুমণ্ডলের নিচে পৃথিবীর কেন্দ্রকে বেষ্টনকারী স্তর। আর গভীরতা কত, 2900 মানে কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত, মানে একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হচ্ছে গিয়ে কেন্দ্রমণ্ডল, অর্থাৎ কেন্দ্রকে বেষ্টন করে এই স্তরটা অবস্থান করছে। আর এর উপবিভাগ দুটো আছে, বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। আর এর উষ্ণতা কত, 6000 ডিগ্রি সেলসিয়াস। মানে ভেবেই দেখো যে 6000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তোমাকে সহ্য করতে হবে যদি তুমি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে চাও। তো কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই কিন্তু এইটা সম্ভব নয়, তাই ভুলেই যাও পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাওয়া। তারপরে আসছে কি না ঘনত্ব। এর ঘনত্ব কত না, 9.1 গ্রাম থেকে 13.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর এর যে উপাদান, দুটোই এর উপাদান আছে নিকেল ও লোহা। আর সেই কারণেতেই কিন্তু এই কেন্দ্রমণ্ডলকে নিফে বলে, সংক্ষেপে বলা হয় নিফে, কারণ নিকেলের এনআই আর লোহার এফি, এ দুটোকে একত্রিত করলে হয় নিফে। তো এই কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান যেহেতু নিকেল আর লোহা, সেই কারণে কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে বলা হয় নিফে। আর যেটা আমি আরেকটা জিনিস বলবো যে এই যে নিকেল এবং লোহা, এটা কিন্তু সব থেকে ভারী। পৃথিবীর যে ভূ অভ্যন্তরভাগ যে সমস্ত ধাতুগুলো দিয়ে তৈরি, সেই সমস্ত ধাতুগুলোর মধ্যে সব থেকে হালকা যেগুলো, সেগুলোর মধ্যে কী কী পড়ছে, সিলিকন বা সিলিকা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো তুলনামূলক হালকা। সেই জন্যে এগুলো কি হয়েছে, ওপরের দিকে সঞ্চিত হয়েছে গুরুমণ্ডল বা আমরা ভূত্বকের মধ্যে এগুলোর সঞ্চয় দেখি। কিন্তু আস্তে আস্তে ভারী পদার্থগুলো, লোহা, নিকেল, এগুলো খুব ভারী। তো সেই জন্য এগুলো আস্তে আস্তে কিন্তু কি হয়েছে না, কেন্দ্রের দিকে সঞ্চিত হয়েছে। তো সেই কারণেই কিন্তু পৃথিবীর যে কেন্দ্রমণ্ডল, সেটা কিন্তু ভারী পদার্থ, নিকেল এবং লোহার মতন ভারী পদার্থ দিয়ে কিন্তু তৈরি হয়েছে। এবং এই রকমভাবেই কিন্তু ঘনত্ব অনুযায়ী কিন্তু সঞ্চয়টা হয়েছে। তো সেই কারণেই কিন্তু ভূত্বক থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে সমস্ত পদার্থগুলো আছে, সেই পদার্থগুলো তাদের ঘনত্ব অনুযায়ী কম থেকে আস্তে আস্তে ভারীর দিকে তাদের ঘনত্ব অনুসারে কিন্তু সঞ্চিত হয়েছে। আর সেই কারণেতেই কিন্তু পৃথিবীর কেন্দ্র সংলগ্ন অঞ্চলেতে ভারী পদার্থের সঞ্চয় লক্ষ্য করতে পারা যায়। এরপরেতে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দিয়ে আমরা এই আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি লাইন।
এটা কি, এটা হচ্ছে কি এমন একটা কাল্পনিক রেখা যেটা দিয়ে এই স্তরগুলোকে আলাদা করা হয়েছে, অর্থাৎ ভূত্বক বা ভূত্বকের যে সাবডিভিশনগুলো রয়েছে, শিয়াল সীমা, গুরুমণ্ডল তার যে সাবডিভিশনগুলো রয়েছে, ক্রোফেসীমা, নিফেসীমা বা কেন্দ্রমণ্ডল তার যে সাবডিভিশন, এবং এই যে তিনটে প্রধান স্তর, এরা এই বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউয়াস লাইন মানে ডিসকন্টিনিউড লাইন দিয়ে কিন্তু একে অপরের সঙ্গে বিভক্ত। তো কি এই ডিসকন্টিনিউ লাইন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তো দেখো, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূপদার্থবিদরা বলেন বিযুক্তি রেখা। অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরেতে যখন ভূমিকম্প সৃষ্টি হয় তখন কিন্তু এই ভূমিকম্প তরঙ্গগুলো যখন মানে সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে, তার যে গতিবিধিগুলো, সেই গতিবিধিগুলোকে পর্যবেক্ষণ করে এই বিযুক্তি রেখাগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। কারণ এক একটা স্তর থেকে যখন এগুলো উঠে আসে তখন মানে প্রবাহিত হয় তখন কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে ক্যারেক্টারিস্টিক, সেটা কিন্তু পাল্টে যায়। আর সেটাকেই কিন্তু বিজ্ঞানীরা চিহ্নিত করে কিন্তু এই বিযুক্তি রেখাগুলো, অর্থাৎ একটা স্তর থেকে আর একটা স্তর, কোনো ভূমিকম্প তরঙ্গ যখন কেন্দ্রমণ্ডলেতে থাকবে তখন তার চরিত্রের বৈশিষ্ট্য একরকম হবে, সে যখন গুরুমণ্ডলের মধ্যে প্রবেশ করবে তখন আর এক রকম হয়ে যাবে, ভূত্বকে যখন আসবে তখন আর এক রকম হয়ে যাবে। অর্থাৎ যেহেতু আমাদের পৃথিবীর যে স্তরগুলো, সেই স্তরগুলো এক একটা এক এক রকম পদার্থ দিয়ে যেহেতু তৈরি, আর সেই পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু এই ভূমিকম্প তরঙ্গগুলো কিন্তু তার যে গতিবিধি, সেই গতিবিধিটাও কিন্তু পরিবর্তন করে থাকে। তো সেইগুলোকেই ধরার মানে ভালো করে রিসার্চ করে সেগুলোর মাধ্যমে সংগৃহীত তথ্যগুলোকে জুড়ে কিন্তু এই বিযুক্তি রেখাগুলোকে চিহ্নিত করা হয়েছে, এবং তার মাধ্যমেতে পৃথিবীর যে তিনটে যে স্তর, অর্থাৎ প্রধান যে তিনটে স্তর ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে আলাদা করা হয়েছে। এবং এই যে বিযুক্তি রেখা, এই বিযুক্তি রেখা পাঁচটা আছে, প্রধান পাঁচটা বিযুক্তি রেখা আছে। প্রথমটা আছে কি দেখো, কনরাড বিযুক্তি রেখা। তো এই কনরাড বিযুক্তি রেখা কার মধ্যে আছে, শিয়াল সীমার মধ্যে। অর্থাৎ ভূত্বকের যে দুটো প্রধান যে উপবিভাগ রয়েছে, অর্থাৎ শিয়াল সীমা যে দুটো স্তর রয়েছে তার মাঝে রয়েছে এই কনরাড বিযুক্তি রেখা। তারপরে কি আছে, মোহরভিষিক বিযুক্তি রেখা, যেটাকে আমরা সংক্ষেপে মোহ বিযুক্তি রেখা বলি। তো সেটা কার মধ্যে আছে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে। দেখো এইখানেতে ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে যে এইখানেতে দেখো এই যে বিযুক্তি রেখাগুলো এখানেতে চিহ্নিত করে দেওয়া রয়েছে, এই যে কনরাড বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা, এইগুলো। তারপরে আরেকটা কি আছে, রেপিত্তি বিযুক্তি রেখা, অর্থাৎ ক্রোফেসীমা নিফেসীমার মধ্যে, অর্থাৎ গুরুমণ্ডলের যে দুটো প্রধান স্তর সেই দুটো স্তরের মধ্যে, অর্থাৎ বহিঃগুরুমণ্ডল যেটাকে আমরা ক্রোফেসীমা বলি, আর নিম্ন গুরুমণ্ডল বা যেটা অন্তঃগুরুমণ্ডল যেটাকে আমরা নিফেসীমা বলি। তো সেই ক্রোফেসীমা নিফেসীমার মাঝে এই জায়গাটাতে রয়েছে হচ্ছে তোমার রেপিত্তি বিযুক্তি রেখা। তারপরে কি আছে, গুটেনবার্গ বিযুক্তি রেখা, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে এই জায়গাটাতে দেখো গুটেনবার্গ বিযুক্তি রেখা অবস্থান করছে। আর কি আছে, লেহম্যান বিযুক্তি রেখা, অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে, অর্থাৎ এইখানটাতে বহি এবং অন্তঃকেন্দ্রের মধ্যে এই জায়গাটাতে আছে লেহম্যান বিযুক্তি রেখা। তো এই যে বিযুক্তি রেখাগুলো, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বিযুক্তি রেখাগুলো আমাদেরকে স্তরগুলোকে আলাদা করে চিনতে সাহায্য করে। তো এটা বলে আজকের আলোচনা আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।